তোরা যা বলছিস গলা দিবি না পায়ে সাইড থেকে ওদিক থেকে পাবো না। হ্যাঁ স্যার এই যে চেয়ারটা স্যার চেয়ারটা आज स्वामी विवेकानंदेर जन्मतिथि আমরা যারা ভারতবর্ষের মানুষ তাদের কাছে স্বামীজি একটা দুর্লভ একটা জিনিস দিয়ে গেছেন। সেই জিনিসটা হচ্ছে স্বদেশ মন্ত্র। এই স্বদেশ মন্ত্র পড়লে একজন ভারতীয় হিসেবে তার পূর্ণতা লাভ হয়। তার কারণ আমি ভারতীয় অথচ আমার কি কাজ? আমার দেশ আমায় দিল না, আমার দেশ আমায় চাকরি দিচ্ছে না, আমার দেশ আমায় অর্থনীতিতে চাঙ্গা করছে না, আমার দেশ এত কিছু করছে, তুমি দেশের জন্য কি করবে? দেশ সে প্রতি তোমার কর্তব্য কি? তাই এই স্বদেশ মন্ত্র নিয়েই বহু স্বাধীনতার সংগ্রামী তারা প্রাণ দিয়েছেন। স্বদেশ মন্ত্র উচ্চারণ করতে করতে তারা উজ্জীবিত হয়েছে। নিশ্চিতভাবে স্বামীজি সারা ভারতবর্ষটাকে চিনিয়েছেন সারা পৃথিবীতে। তিনি নিশ্চিতভাবে ধর্ম সম্মেলনে গিয়ে হিন্দুত্বের প্রতিনিধি ছিলেন, কিন্তু সেই হিন্দুত্ব যে কত মহান সেইটা প্রমাণ করেছিলেন সেখানে গিয়ে, যখন তিনি বিশ্বের সব ধর্মের, সব জাতির, সব মানুষকে বলেছিলেন আমার ভাতা এবং আমার ভগিনী। তার থেকে বড় আপন করা আর কিছু হয় না যেটা স্বামীজি করেছে। আমরা যারা বাংলার মানুষ, এটা আমাদের কাছে কর্তব্য যে স্বামীজির চিন্তাধারা, সাম্যজির ভাবধারা, সেই ধারাকে বাংলায় চারিদিকে ছড়িয়ে দেওয়া, ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে দেওয়া। যারা ইতিহাস বিকৃত করতে চাইছেন, যারা ইতিহাস জানেন না, যারা জানেন না যে সিপাহী বিদ্রোহ কোন বছরে আর স্বামীজি কোন বছরে জন্মেছিলেন, তারা আসলে স্বামীজিকে নিয়ে ব্যবসা করছেন যেরকম হিন্দুত্ব নিয়ে তারা ব্যবসা করছেন। হ্যাঁ, ভারতবর্ষের সনাতন ধর্ম, সেই ধর্ম সবাইকে আপন করতে শিখিয়েছেন স্বামীজি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেই ধর্মের মাধ্যমে সবাইকে আপন করতে শিখিয়েছেন। তাই ঠাকুর বলেছিলেন যত মঠ তত পথ, যত মঠ তত পথ। তাই আজ আমরা যারা বাংলার মানুষ, আমাদের কাছে এটা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে, যখন ভারত সরকার বা ভারতের রাজনীতিতে সেই আমাদের বাংলার দুটোই সেইগুলো ইতিহাস বিকৃত করে যখন নষ্ট করার চেষ্টা করছে, তখন স্বামীজির ভাবধারাকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়ে বলতে হবে স্বামীজি তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, তোমাকে নিয়েই ভারতবর্ষ বেঁচে ছিল, তোমাকে নিয়েই বেঁচে থাকবে।
আমরা সবাই মিলে একসাথে থাকবো, আপন করে থাকবো, এবং দরকার হলে সদস্য মন্ত্রী যেরকম বলেছে তুমি মায়ের জন্য বলি প্রদত্ত, আমরা ভারতবর্ষের জন্য প্রাণ দেব, কিন্তু ভারতবর্ষকে অখণ্ডতা, ধর্ম নিরপেক্ষতা এবং উন্নততর ভারতবর্ষ এইটা করার জন্য আজকে স্বামীজির এই পবিত্র জন্মতিথিতে আপনাদের সবাইকে অনুরোধ জানাই। স্বামীজি অমর রহে, স্বামীজির চিন্তাধারা ভাবধারা দিকে দিকে ছড়িয়ে দাও। ধন্যবাদ। দাদা চলে যাওয়ার পর যারা যারা মালা দিতে চান একে একে কোভিড বিধি মেনে আপনারা আপনাদের যে শ্রদ্ধাঞ্জলি স্বামীজির জন্য তা আপনারা অর্পণ করুন। পিছনটা একটু ভাগ করে দাও, পিছনটা একটু ভাগ করে বিবেক বাহিনী হচ্ছে বিজেপির আজকে থেকে শুরু হচ্ছে, এতদিন কি বিবেক বাহিনী কেন হয়নি? যারা ধর্মকে নিয়ে একটা কথা প্রচলন আছে, ধর্মকে নিষ্ঠার সাথে পালন করা আর ধর্ম নিয়ে রাজনীতি করা। ধর্মকে নিষ্ঠার সাথে পালন করা এটা ভারতবর্ষের পরম্পরা। ধর্মকে নিষ্ঠার সাথে পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে প্রত্যেক। আর ধর্ম না মেনে ধর্মকে নিয়ে রাজনীতি করেন যারা, তারা অত্যন্ত ভিন্ন। যারা ধর্মের সুশ্রী দিয়ে বিভেদ করে রাজনীতি করেন তারা আসলে বিবেকানন্দের রাস্তায় যাবেন না। তারা বিবেকানন্দকে নিয়ে ব্যবসা করতে চাইছেন আরেকবার, যেভাবে ভারতবর্ষের একটা অত্যন্ত পুরনো ধর্ম হিন্দুত্বকে নিয়ে ব্যবসা করছেন তারা। তাই যত স্বামীজিকে বিভেদগামী বলা, মানে স্বামীজিকে এদের যত এরা যত স্বামীজির নাম নেবে, স্বামীজির অবমাননা হবে। স্বামীজির নাম নিষ্ঠার সাথে নিতে হবে, স্বদেশ মন্ত্র পড়ে সেটাকে মুখস্থ করে সেটাকে জীবনের মধ্যে নিতে হবে। স্বামীজির মতন মুসলমানের বাড়িতে গিয়ে হুকো খাওয়ার সাহস দেখাতে হবে। ঠাকুরের মতন মসজিদে গিয়ে গির্জাতে গিয়ে সব ধর্ম সমন্বয়ের পথে যেতে হবে, তবে গিয়ে স্বামীজির চিন্তাধারা ভাবধারায় সে আসতে পারবে। যে শুধু কথায় কথায় বিভেদের রাস্তা, কথায় কথায় ঘৃণার রাস্তায় মেরে দাও, কেটে দাও, ফেলে দাও, তারা কখনো ভারতবর্ষের যে ভাবধারা, মূল ভাবধারা, যেটা স্বামীজি যেটা নিয়ে গিয়ে চিকাগোতে বলেছিলেন, সেই ভাবধারায় কখনো সে সামিল হতে পারবে। ভোটে হারার পর কি বিবেক জাগ্রত হলো? এই করে করে এরা নিজেরা নিজেদের শেষ করে দিচ্ছে। কারণ বাংলায় যারা ধর্মীয় মানুষ তারা জানেন যে ঠাকুরের রাস্তাটাই ধর্মের রাস্তা, স্বামীজির রাস্তাটাই ধর্মের রাস্তা। তাই যারা ধর্মের নামে ব্যবসা করতে চান, ধর্মের নামে বিভেদ করতে চান, বাংলায় তার ঠাঁই নেই। আগামী দিনে ভারতবর্ষ তার ঠাঁই হবে। কবিতা শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাকে ভয় পায়, তাই গঙ্গাসাগর কমিটি থেকে হাইকোর্টে তার নাম বাদ দেওয়ার সুপারিশ করেছে। ভয় পায় বলেই বাদ দেওয়া হয়েছে। কাউকে ভয় পায় না, কেউ কাউকে ভয় পায় না। রাজ্য সরকার ওই রকম একজন তুচ্ছ মানুষকে ভয় পাবে কেন? রাজ্য সরকার শুধু একা নয়, সব দল মিলে হাইকোর্টের কাছে প্রস্তাব করেছিল যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে পর্যাপ্ত করবে কেন। সে তো রাজনৈতিকভাবে সরকারকে বদনাম করার জন্য কিংবা নিজের রাজনৈতিক ফায়দার জন্য যেভাবে গঙ্গাসাগরটাকে নিয়েও সে নিজের বিভেদগামী রাজনীতি করবে বা সেখানে গিয়ে রাজ্য সরকার বা রাজ্যকে অপমান করার চেষ্টা করবে। তাই নিরপেক্ষতার প্রশ্নে হাইকোর্টে সওয়াল করা হচ্ছে। দিলীপ ঘোষ আজকে বলেছে পুলিশ দিয়ে প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কেউ পুলিশ নিয়ে বাধা দিচ্ছে না। যে নিয়ম ইলেকশন কমিশন বেঁধে দিয়েছে সেই নিয়মেই সবাইকে চলতে হবে, সে তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, যে কোনো দল হোক। সেই নিয়ম অনুযায়ী কমিশনের নিয়মে চলা, এটাই শৃঙ্খলতা,
একটা দল সেইভাবেই শৃঙ্খলতা প্রমাণ করবে যে সে কমিশনের নিয়ম অনুযায়ী চলবে। আমরা তো করেছি, সেন্ট্রাল নির্বাচন কমিশনের নিয়মে আমাদের মতের বিরুদ্ধে ছিল, 8 দফা আমাদের মতের বিরুদ্ধে ছিল, বলেছিলাম যে কোভিড ছড়িয়ে যাবে, কিন্তু তার মধ্যে যখন নির্বাচন হয়েছে আমরা যা নিয়ম অনুযায়ী করেছি। সেটা দাদা, হচ্ছে বিভিন্ন যে আজকে জেলাতে করোনার পরীক্ষা যে সরকারি রেট তার থেকে বেশি রেট নিয়ে জালিয়াতি করা হচ্ছে। এটা দেখছি আমরা, এটা নিশ্চিতভাবে স্বাস্থ্য ভবনের নজরে আছে এবং যথাযথ ব্যবস্থা হবে। তবে যে নবান্ন একটা বিষয় জানিয়েছে যে আবাসন, কলকাতার আবাসনগুলোর মধ্যে 68% হচ্ছে আবাসন থেকে করোনা ছড়াচ্ছে এবং বাকি আবাসন মানে হাইরাইজ, হাই রাইজগুলোতে, হ্যাঁ আমি আবাসন মন্ত্রী, আপনি আবাসনের কথা বলছেন। না, হাই রাইজগুলোতে। হাই রাইজে হচ্ছে, তার কারণ আমি বারবার করে বলছি, হাই রাইজে এক হচ্ছে যে কমন এরিয়ায় মিক্সিং, আর সেকেন্ড হচ্ছে লিফট। এটা আগেও বলেছি, বারবার করে বলছি যে হাই রাইজরা এটার উপরে যে কমিটি তারা নিচ্ছেন, সেখানে কমে যাচ্ছে প্রচুর কন্টেনমেন্ট জোন। আমরা ওইখানে পৌঁছে দিচ্ছি, সেখানে ওরা লিফটের মধ্যে স্প্রে লেগে যায়, ঢোকার আগেই স্প্রে করে দিচ্ছে, বা সিঁড়িতে রোজ স্যানিটাইজিং হচ্ছে, লিফটে স্যানিটাইজিং হচ্ছে, ঢোকার আগে, প্রত্যেকে ঢোকার আগে বেরোনো, সেখানে কমে যাচ্ছে। আর যারা এটা মানছেন না আমাদের সাজেশন, সেখানে বাড়ছে। পুরসভা তরফে কোনো কি আমরা আবার তাদের একই জিনিস প্রত্যেকটা হাইলাইটে আমরা পাঠাবো রিকোয়েস্ট যে আপনারা দয়া করে একটা রাখুন, যেটা যে কেউ দিচ্ছে উঠে তারা যে তবে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই করোনা নিয়ে তো বিভিন্ন বিধিনিষেধ রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। দিলীপ ঘোষ আজকে সকালে আসানসোল এক জায়গায় চা খেতে গিয়েছিলেন, সেখানে প্রচুর মানুষ একসাথে ভিড় করেছিলেন এবং সেখানে তার বক্তব্য যে আমরা 5 জন মিলে প্রচারে এসেছিলাম, সাধারণ মানুষ নাকি দিলীপ ঘোষদের দেখে এগিয়ে এসছে। কী বলবেন? ব্যাপারটা হচ্ছে দিলীপ দাকে দেখে লোক আসে না, লোক জোগাড় করতে হয়। যেরকম মোদী বা অমিত শাহ যে লোক নিয়ে এসছে, এই ভাড়া করে লোক আনে, এটা এখানে আমি চেতলাতেও খবর পেলাম। তাই সেই ভাড়া করে লোক এনে যদি সেই লোকগুলোকে পয়সা দিয়ে মেরে দিতে চায়, আমাদের কিছু বলার নেই। কিন্তু আমি অনুরোধ করব যে একজন দায়িত্ববান রাজনৈতিক নেতা হিসেবে, এমপি হিসেবে, মানুষের শুধু সরকারের দায়িত্ব নয়, শুধু কোনো প্রশাসনের দায়িত্ব নয়, প্রত্যেকটা মানুষের সমাজে যারা নিজেদের নেতা বলেন তাদের দায়িত্ব সেই মানুষকে সচেতন করে বলা যে তোমরা সরে যাও, চলে যাও, কোভিড বিধি মানো। প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং দিলীপদারও দায়িত্ব। তবে গোটা জেলায় সেকেন্ড ডোজের ক্ষেত্রে খামতে গেছে, কলকাতা তার মধ্যে অন্যতম। সেকেন্ড ডোজটা না, কলকাতায় এই অনুযায়ী ডেভেলপ হয়ে গেছে। কিছু লোক ইচ্ছাকৃত নিচ্ছেন না, সেগুলো আমাদের হেলথ ওয়ার্কাররা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে যে দিচ্ছেন না তাকে ইয়ে করেছেন। আর কলকাতায় যারা ফার্স্ট ডোজ নিয়েছেন অন্য অন্য জেলার থেকে, তারা কলকাতায় সেকেন্ড ডোজটা নিচ্ছেন না। তাই আমরা কলকাতায় তাদের খুঁজে পাচ্ছি না। বহু মানুষ এই অহেন্দ্র মঞ্চে, ডায়মন্ড হারবার, ওখান থেকে মানে কী বলবো, বাটানগর, মহেশতলা বা বিভিন্ন জায়গার থেকে, ইভেন কুস্তির থেকে, বা ধরুন এদিকে বারুইপুর থেকে প্রচুর মানুষ এসে এখানে নিয়েছেন। তারা আবার সেকেন্ড ডোজটা হয় নিয়েছেন কিংবা চলে গেছেন, সেটা আমরা কলকাতা পৌরসভার এলাকা না বলে পাচ্ছি। কিন্তু কলকাতায় ওই বিষয়ে আমরা কন্ট্রাক্ট ট্রেসিং করে প্রত্যেকজন কাছে গিয়ে তাদের নিয়ে এসে আমরা সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে। দাদা, করোনা পরিস্থিতি এমনি ভয়াবহ, তার মধ্যে বর্ধমানে আবার মাদক কারখানা তৈরি হচ্ছে, মানে মানুষের রাতের ঘুম কেড়ে যাচ্ছে। এগুলো রাজ্য পুলিশই সক্রিয়তাভাবে ধরেছে। অন্যায় হবে, পুলিশ প্রশাসন সেটাকে ধরবে, কোর্টের কাছে নিয়ে আসবে, এনকাউন্টার করে কাউকে ধামা চাপার জন্য মেরে দিয়ে নয়, কোর্টের কাছে নিয়ে আসবে, বিচার ব্যবস্থা তার বিচার করবে। এটাই হচ্ছে সংবিধানের নিয়ম, সেই কাজটাই পশ্চিমবঙ্গে হচ্ছে। বলছি বিজেপি তরফে টুইট করা হয়েছে, সেটি টুইটে বলতে হচ্ছে 5,000 টাকা করে 1250 কোটি টাকা স্ক্যাম হয়েছে। এই ক্লাবগুলো যে দেওয়া হয়েছে, কোনো ক্লাব স্টার্টিং থেকেই সব স্ক্যাম হয়েছে। नाच ना जाने तो आंगन टेढ़ा। बीजेपी आज बंगाल से हो गया, इसलिए बंगाल के ऊपर ये आरोप जो है ये बेबुनियाद है। ये आरोप का कोई अस्तित्व नहीं है, ये आरोप मन गढ़ा हुआ है। हमारे सरकार हर जांच के बाद क्लब को जो है डोनेशन देते हैं, जो समाज को अच्छा रखने के लिए, समाज में बहुत सोशल काम के लिए। ये क्लब संगठन जो है ये
जो गरीब तत्व इलाका है उस इलाका में समाज सेवा करते हैं। किसी का तबीयत खराब उसको लेके अस्पताल दौड़ना, ये कोरोना का टाइम में घर घर में जाके राशन पहुंचाना, उनको सचेतन करना, ये सब क्लब ऐसे बहुत सारे सारा साल के काम जो है ये क्लब संगठन करते हैं। तो उनको सक्रिय रखने के लिए ये क्लब को जो है ये है सरकार की तरफ से अनुदान है, जिसके ऊपर बीजेपी अब कर नहीं पा रहे हैं, मोदी दे नहीं पा रहे। पीएम केयर फंड सिर्फ इलेक्शन के समय खर्चा करने के प्रयास करते हैं, इसलिए बंगाल तो हट ही गया, सारा हिंदुस्तान आज बीजेपी के साथ से हट जा रहा है। उनके मंत्री सब जाके दूसरी तरफ ज्वाइन कर रहे हैं, उनके एमएलए सब दूसरी तरफ चले जा रहे हैं। इसलिए आज बीजेपी है एक अस्तित्वहीन हो जा रहा है, इसलिए वो ये सब अपने अस्तित्व बचाने के लिए कह रहे हैं। थैंक यू। थैंक यू।